গল্পটা হলো আজবনগরের। আজবনগরে গোপী তার স্ত্রী শিলার সাথে থাকত। গোপী খুবই গরিব ছিল। নিজের স্ত্রী শিলার সাথে শ্রমিকের কাজ করত খাদানে। গোপী আর শিলা সারা দিন ময়দানে পাথর ভাঙার কঠিন পরিশ্রম করত আর রাতে বাড়ি ফিরে খাবার খেয়ে নিজেরা ঘুমিয়ে পড়ত। একদিন সকালে যখন গোপী আর শিলা কাজে যাচ্ছিল, তখন শিলা গোপীকে বলল, আজ খুব দুর্বল লাগছে, হাঁটতেও ইচ্ছে করছে না। আরে কিছু না, নাইট শিফটের জন্য এরকম হচ্ছে। গোপী আর শিলা ময়দানে পৌঁছে পাথর ভাঙতে শুরু করে দেয়। হঠাৎ করে পাথর ভাঙতে ভাঙতে শিলা পড়ে গেল। গোপী শিলার দিকে দৌড়ে গেল, জল খাইয়ে শিলার জ্ঞান ফেরালো। শিলার জ্ঞান ফিরতেই ঠিকাদার বলল, আয় গোপী, ওকে হাসপাতালে নিয়ে যাও, এই নাও টাকা। ঠিকাদারের কাছ থেকে টাকা নিয়ে গোপী সরকারি হাসপাতালে এলো। শিলার চেক আপ করিয়ে ডক্টর বলল, রক্ত কম হওয়ার জন্য দুর্বলতা, তাড়াতাড়ি রক্ত দিতে হবে। ডাক্তারবাবু, কত খরচা হতে পারে? খরচা তো অনেক হবেই। আর অন্য কোনো চিকিৎসা আছে কি? যদি রক্ত দিতে না চাও তাহলে ওকে রোজ টমেটোর জুস খাও। টমেটোর জুস? বাজারে তো টমেটোর অনেক দাম চলছে, সেটা তুমি দেখো, আমি আমার কাজ করেছি। গোপী শিলাকে বাড়ি নিয়ে এলো আর শিলাকে শুইয়ে দিয়ে টমেটো খুঁজতে বাইরে বেরিয়ে পড়ল। আমার কাছে টাকা নেই তো টমেটোর নেই, চাষিরা তো অনেক দাম চাইবে, এবার আমি কি করব? হাঁটতে হাঁটতে গোপী এরকমই ভাবছিল। তখন ওর নজর শাহুকারের ঘরের সামনে একটা ডাস্টবিনের ওপর পড়ল। ডাস্টবিনে একটা পচা টমেটো ছিল। কারোর কাছ থেকে ভিক্ষা চাওয়ার থেকে এই টমেটোর বীজ মাটিতে পুঁতে দিই, সময় লাগবে কিন্তু নিজের গাছেই টমেটো হবে। গোপী পচা টমেটো বাড়ি নিয়ে এলো আর টমেটোর বীজই ঘরের সামনে ছড়িয়ে দিল আর ঘুমিয়ে পড়ল। হঠাৎ করে রাতে জমি কাঁপতে শুরু করলো আর ওদের ঘুম ভেঙে গেল। মনে হয় ভূমিকম্প এসেছে। না না, ভূমিকম্প না, ময়দানে ব্লাস্ট হয়েছে হয়তো, শুয়ে পড়ো। সকাল হয়ে গেল। গোপী বাড়ির বাইরে এলো। বাইরে এসেই ও দেখল যে ওর সামনে একটা বিরাট টমেটো দাঁড়িয়ে আছে, যেটা একটা পাহাড়ের মতো ছিল। গোপী নিজের চোখের ওপর বিশ্বাস করতে পারছিল না। ও চিৎকার করে শিলাকে ডাকলো। শিলা বাইরে এলো আর টমেটো দেখে ও হতবাক হয়ে গেল। কালকেই তো বীজ লাগালাম আর আজ এত বড় টমেটো। কি বুঝলে শিলা? না ব্লাস্ট হয়েছিল রাতে, না ভূমিকম্প হয়েছিল, মাটি কাঁপছিল কারণ এই টমেটো পড়েছিল। দেখতে দেখতে খবরটা পুরো আজবনগরে ছড়িয়ে পড়ল আর বিশাল টমেটো দেখার জন্য লোকের ভিড় জমা হতে লাগলো। গোপী হাতে ছুরি নিয়ে টমেটো কাটতে লাগলো, তো হাতের ছুরিটাই কেটে গেল। বাপরে বাপ, এই টমেটোটা খুবই শক্ত। এবার জুস কি করে বের করব? তখনই ঠিকাদার ওখানে চলে আসে। টমেটো দেখে ঠিকাদারও হতবাক হয়ে গেল। মালিক, আজ আমি কাজে যেতে পারবো না, আমাকে টমেটোর জুস বের করতে হবে। আরে গোপী, আমি শিলার খবর নিতে এসেছিলাম, কিন্তু এই টমেটোর দেখে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তুমি কি টমেটোর জুস বের করেছো? কিভাবে বের করবো মালিক? টমেটোটা এত শক্ত যে ছুরিটাও কাজে লাগছে না। ছুরি দিয়ে কাজ হবে না। আমি ময়দান থেকে বোরকেল মেশিন, কিছু ট্যাঙ্কার আর ওয়াটার পাম্প বানিয়ে দিচ্ছি। বোরবেল মেশিন দিয়ে ফুটো করে পাম্প দিয়ে জুস বের করতে হবে, বুঝলে? তারপর আর কি, ঠিকাদার তাড়াতাড়ি ফোন করলো আর সব জিনিস হাজির হয়ে গেল। বোরওয়েল মেশিন টমেটোর ওপরে তোলা হলো আর টমেটোকে ড্রিল করা হলো। তারপর টমেটোর ফুটোতে ওয়াটার পাম্প ঢোকানো হলো আর পাইপ ট্যাঙ্কারে ঢুকিয়ে দেওয়া হলো। পাম্প চালু হতেই টমেটোর জুস ট্যাঙ্কে ভর্তি হতে শুরু করে দিল। দেখতে দেখতে 20টা ট্যাঙ্কি ভর্তি হয়ে গেল আর টমেটো চুপসে মাটিতে পড়ে গেল। 20 ট্যাঙ্কি জুস বের করা হয়েছে গোপী। এইটা শুনে গোপী হয়রান হয়ে গেল। শিলা সারা জীবন খেলেও শিলা এত জুস শেষ করতে পারবে না। 20টা ট্যাঙ্কির জুস দিয়ে কি করব? তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দিয়েছি।
ठेकेदारेर कथा शेष होते ना होतेई একটা কোম্পানির কিছু অফিসার ওখানে চলে এলো আর বলতে লাগলো, মিস্টার গপি, আমার লন্ডন সস কোম্পানি থেকে এসেছি। আমাদের কোম্পানি সস তৈরি করে, তার জন্য টমেটোর জুস চাই। আমরা তোমার সব জুস কিনে নেব। তুমি কি জানো গপি, 20টা ট্যাঙ্কির ওরা কত টাকা দেবে? পুরো 5 কোটি টাকা। কথাটা শুনেই শিলা আর গোপীর মাথা ঘুরে গেল। এটা তো খুবই ভালো কথা, কিন্তু সব জুস আপনারা নিয়ে যাবেন তো শিলা কি খাবে? কোনো মজা করছো গপি? যত খুশি তত রেখে দিন, কিন্তু আপাতত 5 কোটি টাকা চেকটা আপনার কাছে রেখে দিন। এরকম বলে অফিসার গোপী আর শিলাকে 5 কোটি টাকার চেক ধরিয়ে দিল। এইভাবে বিশাল টমেটোটা শিলা আর গোপীর শুকনো জীবনটা রসালো আর রঙিন করে তুলল। রঘু একজন সার্কাসের লোক ছিল। গ্রামে গ্রামে গিয়ে ও কলা প্রদর্শন করত। ওর বউ রঞ্জনা আর 10 বছরের ছেলে ভীমও ওদের সাথেই সার্কাস করত আর নিজেদের জীবন যাপন করত। একদিন বিকেলে সার্কাস শেষ করে রঘুর ফ্যামিলি নিজেদের জামা কাপড় নিয়ে অন্য গ্রামের দিকে রওনা দিল। বাবা, আমরা কোথায় যাচ্ছি? জানি না রে বাবু, শুধু চলতে থাক। সামনে যে গ্রাম আসবে, 1 সপ্তাহে ওখানেই ডেরা বাঁধবো, ওখানেই খাবো আর ওখানেই রোজগার করব। হাঁটতে হাঁটতে অনেক রাত হয়ে গেল, কিন্তু কোনো গ্রাম আসলো না। তিনজনই জঙ্গলের রাস্তা দিয়ে ক্লান্ত হয়ে একটা নদী কিনারায় পৌঁছে গেল। আরে শোনো, এই নদী তো আমাদের রাস্তা আটকাচ্ছে। দাঁড়াও, নিশ্চয়ই এখানে কোনো নৌকা থাকবে যা আমাদের নদী পার করে দেবে। এরকম বলে রঘু বোটের অনেক খোঁজ করল, কিন্তু ও কোনো বোট খুঁজে পেল না। নিরাশ রঘু ফেরত চলে এলো। চারিদিকে শুনশান, না কোনো নৌকা, না কোনো মানুষ। কি করি? যে গ্রাম থেকে বেরিয়েছিলাম ওই গ্রামেই ফেরত চলে যাই। সকালে আসবো, তাহলে বোটও পেয়ে যাব। না, ফিরে যাওয়াটাও বোকামি হবে। এখানেই নদীর ধারে আশ্রয় নিয়ে নিই, খেয়ে দিয়ে শুয়ে পড়ি, আর তারপর সকালে এগোনো যাবে। ঠিক আছে, তুমি লাকড়ি নিয়ে চলে এসো, আমি খাবারের তৈরি করছি। রঘু লাকড়ি নিতে চলে গেল। ভীম নদীর কিনারায় খেলতে শুরু করলো আর রচনা খাবার বানানো শুরু করে দিল। রঘু শুকনো লাকড়ি নিয়ে এলো আর ও আগুন জ্বালিয়ে দিল। রঞ্জনা খাবার তৈরি করলো আর আগুনের ওপরে সবজি রেখে দিল আর রুটির আয়োজন করতে শুরু করলো। সবজি তৈরি হতেই রঞ্জনা রুটি বানানো শুরু করলো আর তিনজনই খাবার খেতে বসে পড়ল। তক্ষুনি নদীর কিনারায় একজন শিকারী এলো। তিনজনকে দেখে শিকারী ওদের কাছে এসে বলল, তোমরা তিনজন কারা? এখানে ডেরা জমিয়ে বসেছো কেন? আমরা সার্কাস দেখাই স্যার, রাত হয়ে গেছে তাই এখানেই বিশ্রাম নিচ্ছি, সকালে চলে যাব। পাগল নাকি? খাবার খেয়ে এখান থেকে চলে যাও। কোনো সমস্যা নেই স্যার। এটা জঙ্গল এলাকা, মাঝরাতে জঙ্গলের পশুরা জলে খেতে এখানে আসে, এমনকি বাঘও আসে এখানে। বাঘের নাম শুনে তিনজনই একদম কেঁপে উঠল। শিকারী তিনজনকে সাবধান করে বেরিয়ে পড়ল। শোনো, এখন আমরা কি করব? পিছনে ফেরার শক্তি নেই, আর সামনে যাওয়ার নৌকায়ও নেই। যা হবে দেখা যাবে, শুয়ে পড়ো এখন। এরকম বলে হতাশ রঘু ওদের সাথে নদীর কিনারাতেই ঘুমিয়ে পড়ল। হে ভগবান, এখন কি করব? আমাদের নৌকা পার করে দাও ভগবান। যে হঠাৎ করে রঞ্জনার নজর পড়ল বেঁচে থাকা আটার ওপর, আর ওর মাথায় একটা আইডিয়া আসলো। আটা নিয়ে রঞ্জনা একটা রুটি বেলা শুরু করে দিল। রঞ্জনা রুটি বেলতে থাকলো আর বেলতে বেলতে ও একটা বিশাল আকারে রুটি বানিয়ে ফেললো। এবার এই রুটিটাকে আমি আগুনে বানাবো। রঞ্জনা বিশাল আকারের রুটিটা তুললো আর আগুনের ওপরে রাখলো। একটুক্ষণ পরেই রুটি ফুলে তৈরি হয়ে গেল। অর্ধেক কাজ তো হয়ে গেছে, এবার বাঁচলো বাকি কাজ। রঞ্জনা রুটিটাকে বোটের আকার দিতে শুরু করলো। অনেক পরিশ্রমের পর নিজের কাজ করতেই রঞ্জনা রুটির একটা খুব সুন্দর বোট বানিয়ে দিল। বোট তৈরি হয়ে গেছে, এবার তো পুরো পরিবার জামা কাপড় সহ নদীর ওপারে পৌঁছে যাব। তারপর আর কি ছিল? উৎসাহিত রঞ্জনা রঘু আর ভীমকে আওয়াজ দিল,
আরে শোনো ভীমু, উঠে পড়, চলো জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা নদীর ওপারে যাব। আওয়াজ শুনে রঘু আর ভীম জেগে পড়ল আর রঞ্জনার দিকে আশ্চর্যজনক নজরে দেখতে শুরু করলো। তুমি কি পাগল? নৌকা ছাড়া নদী পেরোবো কি করে? কে বললো যে বোট নেই? ওই দেখো। রঞ্জনা রুটির তৈরি বোটের দিকে ইশারা করলো। বোট দেখে রঘু আর ভীম আশ্চর্য হয়ে গেল। রুটির নৌকা? এটা তুমি কিভাবে বানালে? তখনই হঠাৎ করে বাঘের গর্জন শুনতে পেল। কথা বলো না, বাঘ চলে এসেছে, বোটে বসো আর চলো। তিনজনের জিনিসপত্র নিয়ে বোটের মধ্যে রাখলো আর বোটকে জলে নামিয়ে দিল আর বোট ভাসতে শুরু করলো। তারপর তিনজন বোটে বসে আর বোট নদীর জলে ভাসতে ভাসতে আগে এগোতে থাকলো। ধন্যবাদ ভগবান, আমরা বেঁচে গেলাম বাঘের থেকে। তখনই হঠাৎ বোট কাঁপতে শুরু করলো। রঘু বোটের নিচে দেখলো মাছ বোটকে খাচ্ছিল। বাঘের থেকে তো বাঁচলাম, কিন্তু মাছদের থেকে কি করে বাঁচবো? মাছেরা নিচ থেকে নৌকো খাচ্ছে। হে ভগবান, এটা তো আমার মাথায় আসলোই না। এত গভীর নদী, আমরা তো ডুবেই মরে যাব। তখনই ভীম বলল, বাবা মা, ভয় পেও না, মনের সাহস রাখো। বেঁচে যাওয়ার রুটিগুলো এনেছো তো? তাতে কি হবে বাবা? আমরা রুটি টুকরো করে জলে ফেলবো আর মাছেরা তাতে ভেবাচেকা খেয়ে যাবে। হ্যাঁ, ভীমু ঠিকই বলেছে। তারপর কি ছিল? রঞ্জনা তাড়াতাড়ি বেঁচে থাকা রুটি বার করলো আর তিনজনই রুটি টুকরো টুকরো করে নদীর মধ্যে ফেলতে শুরু করলো। রুটির টুকরো দেখে মাছেরা বোট ছেড়ে জলের মধ্যে অন্য রুটিগুলো খেতে শুরু করে দিল। আর এইভাবে তিনজনই রুটির টুকরো ফেলতে শুরু করলো জলে আর তাড়াতাড়ি আগে এগোতে শুরু করলো। এরকম করতে করতে সকাল হয়ে গেল আর তিনজনই রুটি বোটের সাথে নদীর অন্য কিনারায় পৌঁছে গেল একদম সুরক্ষিতভাবে।